দেশে করোনায় আরও ৩৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৩,৩৯৯, নতুন শনাক্ত ২,৪৮৭ জন। করোনায় ব্রাজিলে মৃত্যু ছাড়ালো ১,০০,০০০, বাংলাদেশ সহ ১৭ দেশের বিমানে নিষেধাজ্ঞা বাড়ালো ইতালি। ভারতে একদিনে সর্বোচ্চ ৬৫,০০০-এর বেশি শনাক্ত, নতুন ৮৭৫ জন সহ মোট মৃত্যু ছাড়ালো ৪৩,০০০। ভারতের অন্ধ্রপ্রদেশে করোনা রোগীর চিকিৎসায় ব্যবহৃত হোটেলে আগুন, ৯ জনের মৃত্যু, আহত ২০ জন। আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন পূর্ব পশ্চিমে। আপনাদের সাথে আছে আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে জানাবো বিস্তারিত। আর শুরুতেই বাংলাদেশের করোনা ভাইরাস সংক্রমণের খবর। দেশে গত ২৪ ঘন্টায় করোনায় মারা গেছেন আরও ৩২ জন। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়ালো ৩,৩৯৯ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ২,৪৮৭ জন। এ নিয়ে মোট আক্রান্ত ২,৫৭,৬০০ জন। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন সংবাদ সম্মেলনে দেশের করোনা পরিস্থিতির সবশেষ তথ্য তুলে ধরা হয়। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘন্টায় মোট ১০,৭৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সুস্থ হয়েছেন করোনা আক্রান্ত ১,৭৬৬ জন। সারা দেশে মোট সুস্থ হওয়ার সংখ্যা ১,৪৮,৩৭০ জন। সংবাদ সম্মেলনে করোনা ভাইরাস সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়। এদিকে বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১,৯৮,০০,০০০ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ৭,২৯,০০০-এর বেশি। এর মধ্যে ব্রাজিলে মোট প্রাণহানি ছাড়িয়েছে ১,০০,০০০। শনিবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১,৭৭,০০০ মানুষ। ২৫শে ফেব্রুয়ারি ব্রাজিলে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর মাত্র ৫ মাস ১৫ দিনে দেশটিতে করোনা প্রাণ কেড়েছে ১,০০,০০০ মানুষের। মেক্সিকোতে রোববার ৬৯৫ জন মৃত নিয়ে মোট ৫২,০০০ মানুষ করোনায় মারা গেছে। দেশটিতে গড়ে প্রতিদিন ৬,০০০ নতুন শনাক্ত নিয়ে মোট আক্রান্ত ৪,৭৫,০০০ ছাড়িয়েছে। নমুনা পরীক্ষার সংখ্যা বাড়িয়েছে ভেনেজুয়েলা। গত কয়েকদিনের তুলনায় যুক্তরাষ্ট্রে কমেছে একদিনে মৃতের সংখ্যা। ২৪ ঘন্টায় ৯৭৬ জনের মৃত্যু নিয়ে মোট প্রাণহানি ১,৬৫,০০০-এর বেশি। ইউরোপে দ্বিতীয় দফা করোনা সংক্রমণের সংখ্যা প্রবল হচ্ছে। সংক্রমণ ঠেকাতে ব্রিটেনের ঘরোয়া আয়োজনেও মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। সোমবার থেকে প্যারিসে মাস্ক বাধ্যতামূলক করা হচ্ছে। সতর্ক অবস্থানে আছে স্পেনও। এদিকে বাংলাদেশ সহ ১৭ দেশের বিমান চলাচলে নিষেধাজ্ঞা ৭ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে ইতালি। শনিবার এই সংক্রান্ত অধ্যাদেশে সই করেন দেশটির প্রধানমন্ত্রী জুজেপ্পে কন্তে। ৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত বলবৎ থাকবে এই সিদ্ধান্ত। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে শনিবার সর্বোচ্চ মৃত্যু রেকর্ড করা হয়েছে। মারা গেছে ১৭ জন, নতুন শনাক্ত প্রায় ৪০০। নিউজিল্যান্ডে টানা ১০০ দিন ধরে করোনা ভাইরাসের কোনো কমিউনিটি সংক্রমণ হয়নি। রোববার দেশটির কর্তৃপক্ষ এমনটি জানায়। বর্তমানে নিউজিল্যান্ডে সীমান্ত দিয়ে প্রবেশ করা ২৩ জন করোনা রোগী রয়েছেন। এদের সকলে আইসোলেশনে রয়েছেন বলে জানিয়েছে নিউজিল্যান্ডের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। এদিকে দুর্নীতি ও করোনা পরিস্থিতি সামাল দেয়া নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে সাধারণ মানুষ। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইতালিতে আবারও বেড়েছে করোনা সংক্রমণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সহ ১৭ দেশের বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞা বাড়িয়েছে দেশটির সরকার। এ বিষয়ে আরও জানাতে ইতালির রোম থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন প্রবাসী সাংবাদিক ইউসুফ আলী। জনাব ইউসুফ আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে শুরুতেই জানতে চাই যে ইতালি সরকারের এই সিদ্ধান্তে প্রবাসী বাংলাদেশিদের প্রতিক্রিয়া কি, তারা কি ধরনের ভোগান্তির মুখে পড়েছেন? জি, ধন্যবাদ আপনাকে। আসলে এই সিদ্ধান্তটি আপনি জানেন যে গত জুলাইয়ের ৭ তারিখের পর থেকেই যখন চার্টার ফ্লাইট আসলো ইতালিতে বাংলাদেশ থেকে,
এবং তখন যখন ৩৬ জন বাংলাদেশে ১ম এ যেই শনাক্ত হয়েছিল এরপর থেকে কিন্তু ইটালি সরকার একটু নড়েচড়ে বসে এবং তারপরেই কিন্তু নিষেধাজ্ঞাটি নতুন করে আসে এবং সেই নিষেধাজ্ঞার তালিকায় কিন্তু বাংলাদেশ সহ ১৬ টি ১ম এবং এই মুহূর্তে ১৭ টি দেশ রয়েছে। তো সেখানে গতকালকে যেই সিদ্ধান্তটি আসছে ইটালি সরকারের পক্ষ থেকে তারা আসলে ইটালি সরকার প্রতি ২ সপ্তাহ পর বিশ্বের করোনা পরিস্থিতি যে রিভিউ করেন এবং তারপরে কিন্তু সিদ্ধান্ত নেন। এবং পরশুদিন অর্থাৎ ৭ই অগাস্ট ইটালিতে কিন্তু প্রায় ৭০ দিন পরে একটি অত্যন্ত বেশি অর্থাৎ ৫৫২ জন যে প্রায় ৭০ দিন পরের এই সংখ্যাটি একদিনে হঠাৎ করে আক্রান্ত হচ্ছে এবং সেটি কিন্তু সরকারের পুরো ভিত্তিকে নাড়িয়ে দিয়েছে এবং সেই প্রেক্ষিতে সরকার তড়িঘড়ি একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে যে না দেশের যে জরুরি অবস্থাটি ১৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছিল সেখানে পাশাপাশি মাস্ক পরা এবং সাথে যে সামাজিক দূরত্ব ১ মিটার দূরত্ব বজায় রাখার যেই চলাচলের ক্ষেত্রে সেটি কিন্তু বাধ্যতামূলক করা হয়েছিল। এর পাশাপাশি যেটি আসছে যে বিমান চলাচলে যেটি অর্থাৎ বাহিরের যে নাগরিকরা ইউরোপীয় ইউনিয়নের বাহিরের যে নাগরিকদের প্রবেশের ক্ষেত্রে যে নিষেধাজ্ঞাটি সেটি কিন্তু বাড়াতে বাধ্য হয়েছে সরকার। সেখানে বিরোধী দলের অনেক চাপ ছিল। তারপরে কিন্তু সরকার সেই সিদ্ধান্তটা নিয়েছে। কেবলমাত্র ইটালিতে যাতে নতুন করে এই সংক্রমণটি আর ছড়াতে না পারে। যদিও গত পরশুদিন যেটি ৫৫২ জন ছিল সেটি কিন্তু গতকালকে আবার কমেছে ৩৪৭ জন। তো সরকারটি আসলে সিদ্ধান্ত নিয়েছে কেবলমাত্র দেশটিতে নতুন করে যেন ২য় ধাপের করোনা সংক্রমণটি ঠেকানো যায় এবং পাশাপাশি নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবস্থায় থাকার জন্য কিন্তু বলা হয়েছে। সরকার এ বিষয়ে কিন্তু অসংখ্য অর্থাৎ প্রয়োজনীয় অনেক পদক্ষেপ নিচ্ছেন। বিশেষ করে সমুদ্র সৈকতগুলোতে কিন্তু সরকার বেশ কড়াকড়ি আরোপ করেছেন। সেখানে নিয়ন্ত্রণ বাড়িয়েছে, প্রশাসনের যে নজরদারিগুলো বাড়িয়েছে। পাশাপাশি এই স্বাভাবিক চলাচলের ক্ষেত্রে কিন্তু বেশ কড়াকড়ি আরোপ করা হয়েছে। সেই বিষয়টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইটালিতে। সেটি একটা ব্যাপার। পাশাপাশি আরেকটি ছোট্ট একটি খবর জানাতে চাই আপনার এই প্রশ্নের মাধ্যমে। সেটা হচ্ছে ইটালিতে কিন্তু নতুন করে যেই ইটালির তৈরি, সম্পূর্ণ ইটালির তৈরি একটি ভ্যাকসিন কিন্তু প্রয়োগ হতে যাচ্ছে এই মাসেরই। অর্থাৎ চলতি আগস্ট মাসের ২৪ তারিখ থেকেই এবং প্রাথমিকভাবে কিন্তু ৯০ জন সেবা কর্মী যারা স্বাস্থ্যকর্মী রয়েছে তাদের শরীরে কিন্তু এটি প্রয়োগ হবে। সেটি কিন্তু এখানে সরকার জানানো হয়েছে সরকারিভাবে। তো সেটি আমাদের রাজধানী রোমে কিন্তু সেই স্পাল্লাজানি যে হসপিটাল রয়েছে সেখানেই এটি শুরু হচ্ছে এবং সেখানে কিন্তু অসংখ্য নাগরিক তারা কিন্তু ফোনে এবং একটি ইমেইল নাম্বার দেওয়া হয়েছে সেখানে তারা যোগাযোগ করছেন সেই ভ্যাকসিনটি বুকিং দেওয়ার জন্য। এই ছিল আসলে সবশেষ ইটালি থেকে। ইউসুফ আলী, আপনাকে ধন্যবাদ। ভারতে করোনা ভাইরাস সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। প্রায় প্রতিদিনই হচ্ছে আক্রান্তের নতুন রেকর্ড। বিশ্বে একদিনের সর্বোচ্চ ৬৫,০০০-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। আরও ৮৭৫ জনের মৃত্যুতে সেখানে মোট প্রাণহানি ৪৩,০০০ ছাড়িয়েছে। করোনামুক্ত হয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানুয়ারির ৩০ তারিখে ভারতের কেরালায় প্রথম এক ব্যক্তির শরীরে শনাক্ত হয় করোনা ভাইরাস। প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও দিন যত গড়াচ্ছে ততই বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। ১৭ জুলাই আক্রান্ত ছাড়ায় ১০ লাখ, চলতি সপ্তাহে সেই সংখ্যা ছাড়ায় ২০ লাখ। জুলাইয়ের মাঝামাঝি প্রতিদিন গড়ে শনাক্ত ছিল ৩০,০০০-এর বেশি। মাসের শেষে সে সংখ্যা ছাড়ায় ৫০,০০০-এর কোঠা। আর আগস্টে প্রতিদিন গড়ে শনাক্ত হচ্ছে ৬০,০০০ রোগী। পশ্চিমবঙ্গে আগস্ট শুরু হয় নতুন রেকর্ড দিয়ে। ১ আগস্ট রাজ্যে আক্রান্ত ছিল ২০,০০০-এর বেশি আর প্রাণহানির সংখ্যা ছিল ১৫০০। রোববারে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৯২,০০০, প্রাণহানি ২,০০০-এর বেশি। সবচেয়ে ঝুঁকিতে কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং মালদহ। সংক্রমণের পাশাপাশি মৃত্যুর দিক থেকে ভারতের শীর্ষে মহারাষ্ট্র। এ রাজ্যে আক্রান্ত ছাড়িয়েছে ৫ লাখ, প্রাণহানি ১৭,০০০-এর বেশি। এর মধ্যে কেবল মুম্বাইয়েই আক্রান্ত ১,২২,০০০ আর প্রাণহানি ছাড়িয়েছে ৬,৫০০। দিল্লি ও তামিলনাড়ুতেও বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। ভারতে একদিকে করোনা ভ্যাকসিন আবিষ্কারের তৎপরতা চলছে, অন্যদিকে আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা দ্রুত বাড়ার কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা। নুসরাত জেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের অন্ধ্রপ্রদেশের করোনা রোগীদের চিকিৎসায় ব্যবহৃত একটি হোটেলে আগুন লেগে ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। রোববার স্থানীয় সময় ভোর ৫টার দিকে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া শহরের স্বর্ণা প্যালেস নামের ওই হোটেলে আগুন লাগে। স্থানীয় পুলিশ বলছে আগুন লাগার আধা ঘন্টার মধ্যে নিয়ন্ত্রণে আনা হয়। কর্তৃপক্ষ বলছে কোভিড রোগীদের চিকিৎসায় ব্যবহৃত ওই হোটেলে ৩০ জন চিকিৎসাধীন ছিলেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় শোক জানিয়ে নিহতদের প্রত্যেকের পরিবারের জন্য ৫০ লাখ রুপি সহায়তার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। মাত্র ৪ দিন পর প্রতীক্ষিত করোনার ভ্যাকসিন পাচ্ছে রাশিয়া। দেশটি জানিয়েছে করোনা সংক্রমণ ঠেকাতে সফল গামালেয়া ইনস্টিটিউটের ভ্যাকসিন। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে শুরু হবে উৎপাদন। অক্টোবরে বড় পরিসরে ভ্যাকসিন প্রয়োগের লক্ষ্য রাশিয়া সরকারের। গামালেয়া ইনস্টিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির উদ্ভাবিত ভ্যাকসিনের তৃতীয় ধাপের পরীক্ষা চলছে রাশিয়ার দুটি হাসপাতালে। এই পর্যন্ত ভ্যাকসিনটি নিরাপদ ও করোনার বিরুদ্ধে লড়াইয়ে শরীরকে উপযুক্ত করে তোলার প্রমাণ মিলেছে বলে দাবি রুশ সরকারের। স্বেচ্ছাসেবকদের মধ্যে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। ভ্যাকসিন দেওয়ার পর তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় ১২ আগস্ট ভ্যাকসিনটি ব্যবহারের জন্য নিবন্ধনের ঘোষণা দিয়েছেন রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মোরাসোখু। নিবন্ধনের পর ১৬০০ মানুষের শরীরে প্রয়োগ হবে ভ্যাকসিন। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী তাতায়ানা গোলিকোভা জানিয়েছেন সেপ্টেম্বরে উৎপাদনে যাওয়ার পরিকল্পনা তাদের। অক্টোবরে বড় পরিসরে দেওয়া হবে ভ্যাকসিন, আর এর ব্যয় বহন করবে সরকার। প্রায় ১৬০০ মানুষের উপর পরীক্ষার শর্তে নিবন্ধন হবে ভ্যাকসিনটি। আশা করছি সেপ্টেম্বরেই উৎপাদনে যেতে পারবো আমরা। তবে ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় ধাপে থাকা যে ৬টি করোনা ভ্যাকসিনের কথা বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, সেগুলোর মধ্যে নেই রাশিয়ার ভ্যাকসিন। পরীক্ষার সব ধাপ শেষ না করেই ভ্যাকসিন বাজারে আনার ঘোষণায় উদ্বেগ জানিয়েছে সংস্থাটি। ক্রেমলিনের প্রতি আহ্বান জানিয়েছে বাজারে আনার আগে আন্তর্জাতিক সব নির্দেশনা অনুসরণের। সারওয়ার জামান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রবল বৃষ্টির কারণে কেরালার কোঝিকোড়ে বিমানবন্দরের রানওয়ে ঠিকমতো দেখতে পাননি দুর্ঘটনা কবলিত এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের ২ পাইলট। আর সেজন্যই রানওয়ে শুরুর ১ কিলোমিটার পরে অবতরণের চেষ্টা করেন। ছোট থেকে সবকিছুতে পারদর্শী ছিল দীপক। পড়ালেখা, খেলাধুলা সবকিছুতেই। মানুষের বিপদেও হাজির হতো সবার আগে। আমি বুঝতে পারছি এই স্বভাবের জন্যই আরোহীদের জীবন বাঁচাতে নিজের জীবন বিসর্জন দিতেও দুবার ভাবিনি সে। আমি আমার ছেলেকে নিয়ে গর্বিত। अब बोला नहीं जाता मेरे से, बस परमात्मा क्या बोल सकते हम भी। শুক্রবারের বিমান দুর্ঘটনায় নিহত হন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইটে দীপকের কো পাইলট অখিলেশ কুমারও। উত্তরপ্রদেশের মথুরার বাসিন্দা অখিলেশ মাত্র ১.৫ বছর আগে বিয়ে করেন। স্ত্রী মেঘা অন্তঃসত্ত্বা। আর ১৫ দিন পরই বাবা হওয়ার আনন্দে ভাসার কথা ছিল অখিলেশের, কিন্তু তার আগেই এলো তার মৃত্যু সংবাদ। বিমান দুর্ঘটনার পর থেকেই প্রকৃত কারণ খুঁজতে চলছে তদন্ত। প্রশ্ন উঠেছে কোঝিকোড়ে বিমানবন্দরের নিরাপত্তা নিয়েও। নতুন তথ্য বলছে রানওয়ের উপরে চলে এলেও মাটি ছোঁয়নি বিমানটি। অভিজ্ঞ পাইলটদের দাবি রানওয়ের উপরে এসেও মাটি না ছোঁয়া অস্বাভাবিক। তাদের ধারণা খারাপ আবহাওয়ার কারণে রানওয়ের উপরে এসে দৃশ্যমানতা হঠাৎ অনেকটা কমে যাওয়ার কারণেই দুর্ঘটনা এড়াতে পারেননি দীপক ও অখিলেশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বিমানের ব্ল্যাক বক্স, যা থেকে পাওয়া তথ্য সাহায্য করবে তদন্তে। নুসরাত জেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের বিহার ও উত্তরপ্রদেশে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বিহারের ১৬ জেলার ৭৩ লাখ মানুষ বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে ৫ লাখ মানুষকে। উদ্ধারে কাজ করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও সেনাবাহিনীর ২৩টি দল। অন্যদিকে বন্যার পানিতে তলিয়ে গেছে উত্তরপ্রদেশের ১৮ জেলা। সেখানে ৩টি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। উদ্ধার কাজে নিয়োজিত আছে দুর্যোগ ব্যবস্থাপনা ও সেনাবাহিনীর ২২টি দল। এদিকে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল লেবানন। রাজধানী বৈরুতে বিস্ফোরণের জন্য সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও গাফিলতিকে দায়ী করছেন সাধারণ নাগরিকরা। টানা দ্বিতীয় দিনেও রাজধানীর সড়ক ছিল বিক্ষুব্ধদের দখলে। মার্টার্স স্কোয়ার ও পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হয়ে সরকার বিরোধী স্লোগান দেয় ৫ থেকে ১০ হাজার বিক্ষোভকারী। ছত্রভঙ্গের চেষ্টা করলে ব্যাপক সংঘর্ষ বাঁধে পুলিশের সঙ্গে। বিক্ষুব্ধরা পুলিশকে লক্ষ্য করে ইট পাথর ছুড়লে টিয়ার গ্যাসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে তারা।
এদিকে সংকট কাটাতে আগাম নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী হাসান দিয়াব। জানিয়েছেন, বিস্ফোরণের ঘটনায় জড়িত সবাইকে বিচারের মুখোমুখি না করা পর্যন্ত তদন্ত অব্যাহত থাকবে। মঙ্গলবার বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণে অন্তত 158 জনের মৃত্যু হয়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ধরা হয়েছে 10 থেকে 15 বিলিয়ন ডলার। শেষ করছি আজকের পূর্ব পশ্চিম। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।